ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 10 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। এর পূর্বে আমি যে এখন 9টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে দিয়েছি, তোমরা আশা করি সেগুলো দেখে থাকবে। আর সেই সমস্ত মডেল স্কুলগুলো যাদের সমস্যা হয়েছে বা নতুন কিছু কোনো সমস্যা বা নতুন কিছু প্রশ্ন থাকলে সে সমস্ত শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি সেই সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করব। আর এছাড়াও যারা নতুন কোনো গণিত শিখতে চাও বা জানতে চাও, কোনো সমস্যায় পড়ে থাকো, সেগুলোও আমাকে কমেন্ট করবে। সেসব বিষয়গুলো সম্পূর্ণ আমি সমাধান করব। চলো, আজকের 10 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। শূন্যস্থান পূরণ করো। 0.04 গুণিতক 0.4। দেখো, দশমিক বাদ দিলে দেখো মোট সংখ্যা থাকছে, দুটো পূর্ণ সংখ্যা থাকছে 4 4 4 4 16 বসে দেবো। আমরা 4 4 16 বসে দিলাম। প্রথম সংখ্যায় কতগুলো অঙ্কের আগে দশমিক আছে? দুটো। আর নিচের শেষের সংখ্যা একটা। মোট কতগুলো অঙ্কের আগে দশমিক? মোট 3টে। তাহলে উত্তরে দেখো মোট ততগুলো অঙ্কের আগে দশমিক বসাবে। 1 2, আর একটা নেই মানে 0 বসে দাও, এ দশমিক বসে দাও। উত্তর আমার হয়ে গেল। দেখো, শূন্যস্থান পূরণ করো। দুমুখ খোলা চোঙের তল সংখ্যা দেখো, এই যে চোঙ দেখো, দুমুখ খোলা চোঙ, এই চোঙের কিন্তু তল সংখ্যা কতগুলো হবে বলতো? তল সংখ্যা হবে 3টি। দেখো, দুটি সমতল, এই একটা তল, আর এদিকে দুটো তল, আর বাইরে এবং বাইরের দিকেটা এটা বক্রতল। মোট কতগুলো তল? মোট 3টি তল। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। 3 = ড্যাশ পার্সেন্ট। দেখো, 1 মানে আমরা জানি 100%, যে কোনো 1 মানে পূর্ণ সংখ্যা, 1 মানে আমরা জানি 100%, 2 মানে 200%, আর 3 মানে কত হবে? 300%। এখানে কত হবে? 300 হবে। কেমন? পরের প্রশ্ন চলো। 300। একটি বর্গাকার আকারের চিত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, বলে তার পরিসীমা কত? আমরা জানি যে কোনো বর্গাকার আকারের চিত্রের পরিসীমা বের করার নিয়ম হচ্ছে 4 গুণিতক বাহু। আর বাহু যদি 6 সেমি হয়, তাহলে 4 গুণিতক করে দাও, 6 4 24, অর্থাৎ 24 সেমি হবে। প্রশ্ন দেখো, প্রদত্ত কোন বক্তব্যটি সত্য নয়? দুটি সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণনীয়ক দ্বারা বিভাজ্য, সংখ্যা দুটির গসাগু দ্বারা বিভাজ্য। দুটি সংখ্যার লসাগু সমান হবে, দুটি সংখ্যার লসাগু হবে গিয়ে সংখ্যা দুটির গসাগু দ্বারা বিভাজ্য হবে, আর সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য হবে সংখ্যা দুটির সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য হবে। দেখো, এর উত্তরটা হবে অপশন নম্বর ডি, সংখ্যা দুটির সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য হবে। কী বলা হয়েছিল আমাদের? যে দুটি সংখ্যার লসাগু হয় গিয়ে সংখ্যা দুটির সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য হবে, সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য হবে। কেমন? অপশন নম্বর ডিটা তোমাদের সঠিক উত্তর হবে। কেমন? আর এখানে বলা হয়েছে প্রদত্ত কোন বক্তব্যটি সত্য নয়? কোনটা? সংখ্যা দুটির সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য নয়, এটা কিন্তু সত্য নয়। আর সংখ্যা দুটি গুণনীয়ক দ্বারা বিভাজ্য হতে পারে, আর সংখ্যা দুটির গসাগু দ্বারা বিভাজ্য হবে, আর সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য হতে পারে। কেমন? আর যেটা হবে না সেটা হলো সংখ্যা দুটির সংখ্যা দুটির সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য। কেমন? এটা হবে না। প্রথম দেখো, -15 আর -12 সংখ্যা দুটির মধ্যে বড় কোনটি? দেখো, বড় কোনটি দেখো, আমরা সংখ্যা রেখা যদি স্থাপন করে দেখতে পাচ্ছি, 0 থেকে ক্রমশই বাম দিকে গেলে সংখ্যার মান কিন্তু কম হয়। ঋণাত্মক মান, শূন্যের যদি বাম দিকে ঋণাত্মকের দিকে যে আমরা ক্রমশই বাম দিকে যাই, ক্রমশই সংখ্যার মান কিন্তু সবচেয়ে কম হয়। আর প্রথমের দিকে যেগুলো হবে, ডান দিকে যত যাবে তত সংখ্যার মান কিন্তু বেশি হয়, অর্থাৎ -12 দিকে -12টা সঠিক উত্তর। বেশ, আচ্ছা, এটা হচ্ছে সরলরেখা, AB সরলরেখা, CD সরলরেখা, DE সরলরেখা এবং FG সরলরেখা, 4টি পৃথক সরলরেখার সমবিন্দু হলে AB এবং FG সরলরেখা দুটি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করবে? বলেছে AB, CD, DE এবং FG, এই যে 4টি পৃথক সরলরেখা সমবিন্দু আচ্ছা হলে AB ও FG সরলরেখা দুটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে? চলো, আমি ছবি এঁকে বোঝাচ্ছি তোমাদের। তাহলে এখানে প্রশ্ন অনুসারে আমরা দেখতে পাই যে মানগুলো দেখো, লক্ষ্য করো, মানগুলো দেখো, যে বলেছিল যে এই বিন্দুগুলো AB আর FG, দেখো AB FG মানগুলো 4টি পৃথক সরলরেখা সমবিন্দু জানি আমরা যে একটা বিন্দুর মধ্য দিয়ে তারা ক্রস করবে। দেখো, AB ধরলাম, আর হচ্ছে CD ধরলাম, আর EF ধরলাম, তারপর হচ্ছে FG বলছে AB CD আর DF। দেখো, এখানে লক্ষ্য করছে, দেখো DF বলেছে, DF ABCD আমি ধরলাম, যদি D বিন্দুটা ক্রস করেছে, এখানে ক্রস করেছে, দেখো লক্ষ্য করো, এখানে
এটা ঠিক এরকম হবে না। দেখো লক্ষ্য করো, এখানে ডিই দিয়েছে, ডিই কিন্তু ক্রস করছে না, ডিই কিন্তু ক্রস করছে না। দেখো ছেদ করছে, ডিই বিন্দু যে একই বিন্দুতে উপমধ্য দিয়ে ক্রস করছে। ডি আর ই, ডি আর ই যদি আমি এরকম করি, এটা যদি ডি বিন্দু হয়, আর এটা যদি ডি বিন্দু হয়, আর সি, দেখো সি আর ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা ই। বলা হচ্ছে যে সরি, দেখো ইএফ, সরি ডিই বলেছে, ডিই আর সিডি, ডিই সিডি দুটো বাহু ডি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে সমবিন্দু, বলছে এবি, এবি কিন্তু ছেদ করবে না। দেখো এবি ক্রস করে দাও, এবি কিন্তু ক্রস করে দাও, এবি, আর হচ্ছে কি এফজি, এফজি সমবিন্দু যেহেতু বলেছে এফজি দিয়ে দাও, এফজি। তাহলে এবার আমাদের বলা হয়েছিল এবি আর এফজি, এবি আর এফজি দুটি সরলরেখা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করবে? দেখো সমবিন্দু যেহেতু হয়েছে, ডি বিন্দুতে ছেদ করবে। কোন বিন্দুতে? ডি বিন্দুতে ছেদ করবে। কেমন? উত্তর তোমাদের হবে কি ডি বিন্দু, উত্তর হবে তোমাদের কি হবে ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে ডি বিন্দুতে ছেদ করবে। তোমরা আশা করি চিত্রটা বুঝতে পেরেছো, ডি বিন্দুতে ছেদ করবে, ডি বিন্দুতে ছেদ করবে। দেখো চিত্রটা আরেকবার দেখে নাও, যে বলছে যে সিডি আর ডিই দুটি পরস্পর কিন্তু সমান্তরাল সরলরেখা নয়, কিন্তু দুটি সরলরেখা ডি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং আমরা করতে পারি কি, এই সমবিন্দু যেহেতু বলেছে, একই বিন্দুর উপর বাকি দুটো সরলরেখার অঙ্কন করতে হবে, এবি আর এফজি। সুতরাং আমরা পেলাম কি, যে এফজি আর এবি দুটি বাহু কিন্তু দুটি সরলরেখাংশ কোন বিন্দুতে ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, প্রদত্ত যে সংখ্যাটি 36 এবং 24-এর সাধারণ গুণনীয়ক কিন্তু গসাগু নয়, সেটি হলো, তো প্রদত্ত যে সংখ্যাটি 36 এবং 24-এর সাধারণ গুণনীয়ক কিন্তু 36 ও 24-এর সাধারণ গুণনীয়ক কিন্তু গসাগু নয়, সেটি হলো, দেখো গসাগু হবে না। চারের নাম দেখতে পাচ্ছি, 4 9 36 পাচ্ছে, আর 4 24 পাচ্ছি, 4 হবে না। আর দেখো 8 হবে, 8 3 24 হবে, আর 8 4 32, 8 হবে না। 12 2 24, 12 3 36 হবে, আর 9 9 9 9 9 3 27, 9 4 27, 9 4 36, 4 9 36, 9 4 36 হচ্ছে। এই সংখ্যা দুটো দেখো, 9 4 36 করে গসাগু নয় বলছে, গসাগু হবে না বলছে। 9 4 36 পাচ্ছে, আমরা দুটি সংখ্যার গসাগু কিন্তু 9 বলছে। দেখো এতগুলো সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক কিন্তু দেখতে পাচ্ছি আর গসাগু নয়, কিন্তু দেখতে পাচ্ছি 36 আর 24-এর সাধারণ গুণনীয়ক দেখো কোন সংখ্যাটা হবে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ গুণনীয়ক সেই সংখ্যাটা হবে যে সংখ্যাটা 36 আর 24 দ্বারা বিভাজ্য হবে, 36 ও 24 দ্বারা বিভাজ্য হবে। দেখো দেখতে পাচ্ছি 4 কেবলমাত্র সেই সংখ্যা 36 ও 24 দ্বারা বিভাজ্য হবে। দেখো 4 9 36 আর 4 6 24, সুতরাং সাধারণ গুণনীয়ক হচ্ছে 4 পাচ্ছি, কিন্তু সাধারণ গুণনীয়ক এগুলো হবে না। 9 তো 9 36 হলে 24 হবে না, 12 যদি 36 হয় 24 12 দুনে 24, 12 3 36, 24 আর 36 দুটো হচ্ছে, কিন্তু 12 আর 4, 12 দুনে 24, 12 3 36 সাধারণ গুণনীয়ক কিন্তু প্রথমটা হচ্ছে 4 হচ্ছে, আর পরটা 9 কিন্তু। সুতরাং 8 কত হবে? 8 3 24, 8 4 32, 8 5 40, 8 হবে না, 8 আর 9 হবে না। 12 দুনে 24, 12 3 36, 12 হচ্ছে আর 4 হচ্ছে। এখানে গসাগু কোনটা নয়? গসাগু হবে না, কিন্তু 4 হবে না। কেমন বোঝা গেছে? 4ও গুণনীয়ক হবে, 4ও গুণনীয়ক, কেমন কী বললাম? 4ও গুণনীয়ক হবে, 4 কিন্তু গুণনীয়ক হবে সাধারণ গুণনীয়ক, আর 12 সাধারণ গুণনীয়ক হবে, কিন্তু কি হবে না? 4 কিন্তু হবে না। দেখো 4 কিন্তু তোমার গসাগু নয়। উত্তর তোমাদের কী হবে? সঠিক উত্তর 4 হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে একটি শুদ্ধ আবৃত দশমিকের উদাহরণ দাও। দেখো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা যদি হয়, 7/11 হবে শুদ্ধ দশমিক সংখ্যা, 7/11 দেখে নাও, তোমরা বই দেখে নিতে পারো। 7/11 প্রদত্ত বক্তব্যটি সত্য না মিথ্যা লেখো। দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে সর্বদা সংখ্যা দুটি প্রত্যেককে মৌলিক সংখ্যা হবে। উত্তরটা হবে সম্পূর্ণ মিথ্যা। দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হলে সর্বদা সংখ্যা দুটির প্রত্যেকের মৌলিক সংখ্যা হবে, প্রত্যেকের মৌলিক সংখ্যা নাও হতে পারে। সুতরাং এই বক্তব্যটা কী হবে? মিথ্যা হবে। কেমন? মিথ্যা হবে। দেখো 3.1 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো। দেখো একে যদি সেন্টিমিটারে প্রকাশ করি আমরা পাবো, দেখো গণিতটা করে দেখাচ্ছি তোমাদেরকে।
দেখো এই সংখ্যাটাকে আমাদেরকে মিটারে প্রকাশ করতে, মিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করতে বলা হয়েছে। সুতরাং আমরা করব কি, যে মিটার থেকে সেন্টিমিটার গেলে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করলে দশমিক সংখ্যা ডান দিকে দুঘর সরে যাবে। ডান দিকে দুঘর সরে গেলে কী হবে, পূর্ণ সংখ্যা হচ্ছে। সুতরাং 3.310 হবে, এখানে দশমিক বসবে। দশমিকের আগে তো কোনো দিন পূর্ণপণিক হয় না, পরের অংশগুলো পূর্ণপণিক হয়। সুতরাং আমরা পাবো কি 2 পাবো, আর নেই মানে কি 0 বসে দাও, আর শেষে দুটো অঙ্কের মাথায় পৌনঃপুনিক দিয়ে দাও। কেমন? এই হবে তোমাদের উত্তর, অর্থাৎ 3x10.2 পৌনঃপুনিক 0 পৌনঃপুনিক। কেমন? সেন্টিমিটার হয়ে গেল, সেন্টিমিটার। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন যে বলছে যে x একটি অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে x-7 এর মান কত? বলছে x একটি অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে x-7 এর মান কিন্তু এদিকে -7 হবে। কী হবে -7? কীভাবে হচ্ছে দেখো, এক্সকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। সুতরাং এক্সকে আমরা চলক সংখ্যা না ধরে ধ্রুব সংখ্যা যদি ধরি, তাহলে কত হবে, মানটা কত হবে, -7 হবে। এক্ষেত্রে কী হবে, x-7 এরকে এক্স অখণ্ড সংখ্যা বাদ দিই তাহলে কত পড়ে থাকছে, -7। তাহলে x-7 এর মান হচ্ছে -7। কেমন? একটি ষড়ভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা এবং ধার সংখ্যা কত হবে? ষড়ভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজম, ষড়ভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা দেখো, ষড়ভুজাকার 6টি বাহু থাকবে, 6টি বাহু থাকবে। তাহলে এইরকম প্রিজমের মান কত, 1 2 3 4 5 আর 6। ষড়ভুজাকার প্রিজম দেখো, তল হচ্ছে কটা, তল পাচ্ছি আমরা নিচে একটা পাচ্ছি, আর ধারে দেখতে পাচ্ছি তল সংখ্যা দেখো নিচে একটা, আর সাইডেগুলো লক্ষ্য করো। আর পার্শ্বে দেখতে পাবো আমরা উপরেও সেই একই রকমভাবে দেখতে পাই, যদি পাই তাহলে দেখতে পাবো, দেখছে এইভাবে আমরা অঙ্কন করি। এভাবে অঙ্কন করলে আমরা 1 2 3 4 5 আর 6, তাহলে আমরা যোগ করি, দেখতে পাচ্ছি আমরা বাহুগুলো যোগ হলো। দেখো উপরে একটা তল, নিচে একটা তল, আর সাইডে 6টা তল, মোট কটা তল হলো 8টা তল। তল সংখ্যা হবে 8টি, আর ধার হবে দেখো সাইডে 6টা আর উপরে 6টা আর নিচে 6টা, 6 3 18, কতগুলো হচ্ছে 18টি ধার হবে। কেমন? পরবর্তী দেখো, কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12 18 10 দ্বারা বিভাজ্য কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। দেখো কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12 18 10 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। চলো গণিতটা করি। দেখো আমরা তুলে ফেলেছি 12 18 10, এই সংখ্যাগুলোকে যদি আমরা লসও করি তাহলে দেখতে পাবো যে কি মান বেরো দেখি। তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে, 2 6 12 2 9 18 2 5 10। আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 2 6 3 3 9 আর 5 নাম পাও। তাহলে অতএব লসাগু কত হলো, লসাগু সমান কত হলো, 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 সমান কত হবে, 3 দুগুণে 5 দুগুণে 10 10 3 30 30 3 90 90 দুগুণে 180 180। এই 180 কিন্তু 12 দ্বারাও বিভাজ্য হবে, 18 দ্বারাও বিভাজ্য হবে, আর 10 দ্বারাও বিভাজ্য হবে, কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে না। কি বলবে, অতএব 180 12 ও 180 12 18 12 18 ও 10 দ্বারা বিভাজ্য, কিন্তু হচ্ছে 8 দ্বারা বিভাজ্য না, 8 দ্বারা বিভাজ্য নয়। দেখো 180কে 8 দ্বারা ভাগ করলে কিন্তু ভাগশেষ থাকবে, অর্থাৎ বিভাজ্য হবে না। চলো পরের প্রশ্ন বলছে যে 0.17 পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলছে। চলো গণিতটা করি। দেখো 0.17কে পৌনঃপুনিককে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, আমরা প্রথমে দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে কত করবো, 17 লিখে দেবো, বিযুক্ত দেবো, আর নিচে কত হবে, দশমিক মানে 1 আর দুটো অঙ্ক দুটো শূন্য বিযুক্ত। দেখো উপরে লিখবে যে সংখ্যার উপরে পৌনঃপুনিক তার পূর্বে কতগুলো অঙ্ক মুক্ত আছে, একটা, 1 বাদ দাও 1 হবে, আর নিচে কত, দশমিক মানে কি 1, আর দশমিক পৌনঃপুনিক সংখ্যার আর দশমিকের মাঝে কতগুলো অঙ্ক মুক্ত আছে, একটা অঙ্ক মানে কি একটা শূন্য বসাও, কত হবে, দেখো 17 থেকে 1 বাদ কত হবে, 16 হবে, আর 100 থেকে 10 বাদ দিলে কত হবে, 90। 2 দ্বারা বিভাজ্য, 2 8 16, আর 2 4 8, আর 10 2 5 10 45। তারপরে 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে কত হবে, 8/45। কত উত্তর হবে, 8/45। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে যে সরল করো যুক্ত 31 যুক্ত বিযুক্ত মান, এখানে আমি করে দিচ্ছি। দেখো +31
আর প্লাস আছে -13 আর মাইনাস আছে +16। এবার তোমরা যোগ বিয়োগ করো, হয়ে যাবে মানটা। তাহলে দেখতে পাচ্ছি -13 থেকে +16 বাদ দিলে কত হবে +31, আর +16 থেকে বাদ দিলে কত হবে 3, কত হচ্ছে দেখো 3 আর 1 কত হবে 4 আর 3 অর্থাৎ 34। উত্তর কত হবে 34 +34, উত্তর কত হবে +34। দেখো 3600 এর 15% এর মান নির্ণয় করো। 3600 এর 15% দেখো 3600 এর 15% কত হবে 3600 এর মানে গুণ 15% মানে 15/100, 15/100। তাহলে দুটো শূন্য কাটো, কত পড়ছে 36 গুণিতক 15 কত হবে 36 সঙ্গে 15 গুণ করে দাও। 6 5 30 শূন্য হাতে 3, 5 3 15, 16 17, 5 3 6 5 30 শূন্য হাতে 3, 5 3 15, 16 17 18, আর 6 আর 3 শূন্য, 8 6 14 4 হাতে 1, 3 1 4 1 5, কেমন 540। উত্তর কত হচ্ছে 540 উত্তর। পরের প্রশ্ন ছিল যে 6টি কলমের মোট দাম হচ্ছে এত টাকা হলে একটি কলমের দাম কত হবে। 6টি কলমের দাম এত টাকা হলে একটি কলম মানে কি ভাগ করো। 40.50কে 6 দিয়ে ভাগ করো। 40.50কে 40.50কে কত 6 দিয়ে ভাগ করবো। 40.50কে 40.50কে 6 দিয়ে ভাগ করলে আমরা ঐকিক নিয়মে করতে পারি যে 6টি কলমের দাম 40.50 টাকা। কি 6টি কলমের দাম কত হবে 40.50 টাকা। তাহলে একটি কলমের দাম কত হবে, ভাগ করবে কত 40.50 বাই কত হবে 6 ভাগ করো, দশমিক আছে তুলে দাও, নিচে 100 করো। তাহলে 40.50/100 গুণিতক 6। তাহলে কত হবে 6 কাটো 6 5 30, 6 6 36, 6 6 36 কাটো 6 6 36, 6 6 36 বাকি আছে 4 45, 6 7 42, 6 7 42 3 30, 6 5 30 5, কথাগুলো 6 7 5/100 সমান দুটো শূন্য আছে 6.75, 6.75 টাকা। কেমন 6.75 টাকা। পরের প্রশ্ন চলো 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে তার একটি তথ্য নিচে দেওয়া হলো। এই তথ্যগুলি দিয়ে স্তম্ভচিত্র অঙ্কন করতে বলছে। তোমরা স্তম্ভচিত্র নিজেরা প্র্যাকটিস করো। দেখো নিচের প্রশ্ন, চিনির দাম বেড়ে যাওয়ায় নানা পরিবার চিনির ব্যবহার 4% কমিয়েছে। দাম বাড়ার পর ওই পরিবার 1 কিগ্রা 200 গ্রাম চিনি ব্যবহার হলে ওই পরিবার কত কিগ্রা চিনির ব্যবহার কমিয়েছে। চলো কি বলা হচ্ছে, চিনির দাম বেড়ে যাওয়ায় কোনো পরিবার চিনির ব্যবহার কিন্তু 4% কমিয়ে ফেলেছে। দাম বাড়ার পর ওই পরিবার 1 কিগ্রা 200 গ্রাম চিনি ব্যবহার হলে, দাম বাড়ার পর ওই পরিবারে 1 কিগ্রা 200 গ্রাম চিনি ব্যবহার হলে কত ব্যবহার হচ্ছে 1 কিগ্রা 1 কেজি 200 গ্রাম, আর ওই পরিবার কত কিগ্রা চিনির ব্যবহার কমেছে। এবার আমাদের গণিতের সমাধানটা করি চলো। দেখো অ্যান্সারটি দেখো, প্রথম করবে দাম বাড়ার আগে পরিবারটি x গ্রাম চিনি ব্যবহার করতো। কেমন দাম বাড়ার আগে কিন্তু x টাকা চিনি ব্যবহার করতো, আর দাম বাড়ার পর ব্যবহার করা চিনির পরিমাণ 1 কেজি 200 গ্রাম অর্থাৎ 1200 গ্রাম চিনি, অর্থাৎ দাম বাড়ার পর পরিবারটি চিনি ব্যবহার করতো 1 কেজি 200 গ্রাম অর্থাৎ 1200 গ্রাম চিনি। তারপরে দেখো তাহলে ব্যবহার 4% কমেছে, অর্থাৎ ব্যবহার 4% কমলে এ থেকে সুতরাং আমরা লিখতে পারি যে দাম বাড়ার আগে ব্যবহার করা চিনির পরিমাণ কিন্তু 100% ছিল। কেমন তারপরে 4% কমে গেলে অবশিষ্ট থাকে কত 100 থেকে 4 বাদ দাও কত 96%, অর্থাৎ 4% কমে গেলে অবশিষ্ট পরিমাণ কত থাকে 96%। সুতরাং এই 96%কে x এর সঙ্গে আমরা গুণ করে এই 1200 মানের সমান হবে। সুতরাং x গুণিতক 96/100 = 1200, বা x = 1200 গুণিতক 100/9 উল্টে গেছে না 96/100 এদিকে এলে 100/96 হয়ে যাবে, 1200 গুণিতক 100/96। সুতরাং কাটাকাটি করেছে আমরা 96 100 কেটেছে 4 দ্বারা ভাগ করেছে, কত হচ্ছে দেখো 25 আর 50 হয়েছে কাটাকাটি করতে। তাহলে দেখো x = 25 গুণিতক 50 সমান 1250 গ্রাম। কেমন 1250 গ্রাম চিনি কিন্তু ওই পরিবার কিন্তু ব্যবহার করতো দাম বাড়ার আগে। তাহলে কতটা কমেছে দেখো, দাম বাড়ার আগে কতটা পরিমাণ চিনি কমেছে, দেখো চিনিটার পরিমাণটা কমেছে। দেখো অতএব পরিবারটি চিনি কমিয়েছে কত, আগে ছিল 1250 গ্রাম আর এখন ব্যবহার করছে 1200 গ্রাম। সুতরাং কত হবে, কত গ্রাম কমেছে 50 গ্রাম। অতএব পরিবারটি 50 গ্রাম
পরিবারটি 50 গ্রাম চিনি কমিয়েছে। কেমন? চলো পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি চৌবাচ্চায় 250 লিটার, একটি চৌবাচ্চায় 250 লিটার কী ছিল? জল ছিল। 250 লিটার জল আছে। আর তারপরে বলা হচ্ছে 5.5 লিটার জল ধরে এমন মাপের বালতি দিয়ে 24 বালতি জল তোলা হলো। অর্থাৎ মোট জলের পরিমাণ কী করতে হবে? আমরা 5.5-এর সঙ্গে 24 গুণ করবো। আমরা আলাদা আলাদাভাবে করতে পারি, বা আমি করে দিয়েছি তোমাদের সরল আকারে করে দিচ্ছি। দেখো তাহলে এতটা পরিমাণ জল, অর্থাৎ 5.5 লিটার জল যদি 24টা বালতি তোলা হয়, তাহলে মোট জলের পরিমাণ হবে 5.5-এর সঙ্গে 24 গুণ করবে। তারপর আবার বলছে এরপর 1.02 লিটার জল ধরে এমন মাপের মগ দিয়ে 15 মগ জল তোলা হলো। সুতরাং এক্ষেত্রে জলের পরিমাণ কতটা তোলা হলো? এর সঙ্গে 1.02 এর সঙ্গে 15 গুণ করবে। বেশ, এই পরিমাণ বালতিতে করে যে পরিমাণ ছিল তার সঙ্গে আর 1.02 লিটার জল ধরে 15 মগ এক্ষেত্রে এটাও গুণ করবে। এটা গুণ করলাম, এটাও গুণ করলাম। আর তারপরে অবশিষ্ট জল চৌবাচ্চা থেকে তুলে সমান মাপের 5টি গামলায় ভর্তি করা হলো। অর্থাৎ এক্ষেত্রে যা কিছু মান ছিল 250 থেকে এই দুটো যোগ করবে, গুণ করার পর এই দুটোর মান যোগ করে এ থেকে বাদ দেবে। আর শেষে কিন্তু যে পরিমাণ জল থাকবে তা 5 দিয়ে কিন্তু ভাগ করে দেবে। আর ভাগ করলে কিন্তু প্রতিটি গামলায় কত পরিমাণ জল ধরে সেটা বেরিয়ে যাবে। চলো এর অ্যান্সারটা আমি করে দিয়েছি। দেখো আমি করেছি কিন্তু কী আকারে করেছি বলো তো? আমি করেছি কিন্তু সরল আকারে করেছি। দেখো এত লিটার জল ছিল, আমি প্রথমে বালতিতে করে এতটা বালতি 24টা বালতি জল তুলেছি। প্রতি বালতিতে 5.5% করে গিয়ে 5.5 লিটার জল ধরে এখানে গুণ করতে কত হয়েছে? 132 হয়েছে। আবার দেওয়া হয়েছে যে এখান থেকে যা বাদ দেবো তা থেকে কিন্তু এই 1.02 × 15 অর্থাৎ 15 লিটার করে কী ছিল? 15 লিটার করে কী ছিল এই ক্ষেত্রে? তো মগ, অর্থাৎ 15টি মগে 1.02 লিটার করে জল ধরে গুণ করতে কত পরিমাণ জল হয়েছে? যে 15.3 লিটার জল হয়েছে। তারপরে দেখো এই দুটোকে যোগ করতে পারো আলাদা আলাদাভাবে, বা আমি যেভাবে সরল আকারে করেছি এভাবে করতে পারো, অসুবিধা নেই। 250 থেকে 132 বাদ দিলে কত হবে? 118 হচ্ছে। 118 থেকে এই 15.3 বাদ দাও, বাদ দিয়ে যা হয়েছে তার অবশিষ্ট পরিমাণ 5 দিয়ে ভাগ করবে। 5 দিয়ে ভাগ করতে হচ্ছে 118 থেকে 15.3 বাদ দিলে কত হবে? 102.7। আর এই 102.7কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 20.54। কেমন? চলো পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে এটা পৌনঃপুনিকের আবৃত দশমিক সংখ্যা আছে, তার সঙ্গে 3 গুণ করে আবৃত দশমিক সংখ্যা করে বিয়োগ করার পর 3 দিয়ে গুণ করে আবৃত দশমিককে প্রকাশ করে পড়তে বলছে। এই পুনরায় তাকে আবৃত দশমিকে প্রকাশ করতে বলছে। চলো এটাও আমি করেছি। দেখো তোমরা কী করবে? প্রথমে আবৃত দশমিক সংখ্যাকে তোমরা পৌনঃপুনিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবে। আবৃত দশমিক সংখ্যাকে তোমরা সামান্য ভগ্নাংশে নিয়ে এলে কত হবে? 211/9। দেখো কীভাবে করেছি? 211/9 হয়েছে, আমি এইভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করেছি। 23.4 আমরা সামান্য ভগ্নাংশে করেছি কত? 211/9। আবার 2.3 পৌনঃপুনিক আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে এসেছি কত? 232/99। আবার 4.2 পৌনঃপুনিককে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে এলে কত হচ্ছে? 38/9। কেমন? এই তিনটিকে আমরা বিয়োগ করবো পরস্পরের সঙ্গে, এই তিনটিকে আমরা পরস্পরের সঙ্গে বিয়োগ করবো। দেখো বিয়োগ করেছি, মানগুলো বসিয়ে দিয়েছি। 211/9 বিযুক্ত 232/99 বিযুক্ত 38/9 গুণিতক 3। আবার 3 আর 9 কাটাকাটি করে দিয়েছি, বদমাস নিয়ম অনুযায়ী গুণ আগে হয়, কাটাকাটি করেছে কত হবে? 3 3 9 আর 3 হয়েছে 38/3 হয়েছে। এবার আমরা সামান্য ভগ্নাংশকে আমরা বিয়োগ আকারে প্রকাশ করছি, ভগ্নাংশে যোগ বিয়োগ করছি। দেখো আমরা ঘরগুলো লসগু করেছি কত হচ্ছে? 99। লসগু কত হয়েছে? লসগু হয়েছে 99। 99 লসগু বসেছে, তাহলে 211 নামিয়েছে 11, 9-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 99 হয়। 99 হবে। আবার 232 নামিয়েছে, 99 সঙ্গে 1 গুণ করলে 99 হচ্ছে, বিযুক্ত 38 লিখেছি গুণিতক 3-এর সঙ্গে কত গুণ করলে 99 হচ্ছে? 33 গুণ করলে 99 হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে আমরা গুণ করেছি, গুণ করার পর কত হচ্ছে? 2311 হয়েছে। এই 211 সঙ্গে 11 গুণ করলে 2321 হয়েছে। আবার 232 সঙ্গে গুণ করলে 232 হচ্ছে। আবার 38 সঙ্গে 33 গুণ করলে 1254 হয়েছে বাই 99। বেশ, পরের প্রশ্ন দেখো, পরের স্টেপ দেখো। আর এখানে বিয়োগ করতে কত হয়েছে? 835। 200 এই তিনটে সংখ্যাকে পরস্পরে বিয়োগ করলে কত হবে? 835 হয়েছে। 835/99। এবার 835/99কে আমরা আমরা আবৃত দশমিক সংখ্যা করতে হলে আমাদেরকে ভাগ করতে হবে। 835কে 99 দিয়ে ভাগ করলে কত হবে? 8.43 পৌনঃপুনিক। কেমন? এই হলো তোমাদের উত্তর। পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলা হয়েছে তোমাদের যে তোমার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে গিয়ে আবার ফিরে এসেছে, অর্থাৎ গেছে শিবপুর লঞ্চ ঘাটে গিয়ে আবার কিন্তু ফিরে এসছে।
সময় লেগেছে কত 1.4 ঘন্টা, অর্থাৎ যেতে যে সময় লেগেছে আসতেও সে সময় লেগেছে। দেখো একে 2 দিয়ে ভাগ করলে কিন্তু সময়ের দূরত্বটা লঞ্চ আমাদের জানতে চাওয়া হয়েছে কি, দেখো যদি সেই ঘন্টা যদি সেই ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে তোমাদের বাড়ি থেকে লঞ্চ ঘাটের দূরত্ব, এখানে দূরত্ব চাইছে, বাড়ি থেকে লঞ্চ ঘাটের দূরত্ব চাইছে, আমাদের কী চাইছে, বাড়ি থেকে লঞ্চ ঘাটের দূরত্ব চাইছে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সময়টাও বাড়ি থেকে লঞ্চ ঘাটের মতো সময় লাগবে, সময়টা কিন্তু আমাদের গিয়েছে আবার বাড়ি থেকে লঞ্চ ঘাটে গিয়েছে আবার ফিরে এসেছে, কত সময় লেগেছে 1.4 ঘন্টা। সুতরাং আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে, হাফ করতে হবে, অর্থাৎ ঘন্টাকে আমরা হাফ করলে কত মানটা বেরিয়ে যাবে, ঘন্টাকে হাফ করলে আমাদের মানটা বেরিয়ে যাবে। চলো দেখি যে বাড়ি থেকে, দেখো তোমরা এইভাবে লিখবে, বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটে যেতে সময় লাগে কিন্তু কত, যেতে কিন্তু সময় লাগে সেইটুকু মানটা বের, যেতে আসতে কিন্তু 1.4 ঘন্টা, শুধু যেতে সময় লাগে কত হবে, যেতে বা দূরত্ব কত হবে, দূরত্বের ক্ষেত্রে সময় কত লাগবে, 2 দিয়ে ভাগ করলে আমাদের যেতে বাড়ি থেকে লঞ্চ ঘাটে যেতে সেই সময় লাগবে, আর 0.7 ঘন্টা সময় লাগে। এক্ষেত্রে আমরা সময়টা পেয়ে গেছি। আর এক্ষেত্রে গতিবেগ কত ছিল, 11.5 কিমি ছিল, গতিবেগ ছিল 11.5 কিমি পার ঘন্টা ছিল, কেমন। তারপর বলা আছে দূরত্ব কত হবে, এই ক্ষেত্রে দূরত্বের সূত্র জানি আমরা কি, যে গতিবেগ ইন্টু কী হবে, গতিবেগ ইন্টু সময়, গতিবেগের সঙ্গে যদি সময় গুণ করি আমাদের দূরত্বের মানটা বেরিয়ে যাবে। গতিবেগ কত ছিল 11.5 কিমি, আর সময় কত ছিল 0.57, এই দুটো গুণ করলে কত হবে 8.05 কিমি, কেমন। আমাদের উত্তরটা হয়ে গেছে। চলো পরের প্রশ্ন বলা আছে, তারপরে দেখো একটি পরীক্ষায় 20 জন ছাত্রের নম্বর নিচে দেওয়া হলো, এই তথ্যচিত্র ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লেখো এবং পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। তোমরা এগুলো হয়তো প্র্যাকটিস করে পারবে এগুলো। দেখো পরের প্রশ্ন দেখো, 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে একসঙ্গে বাজবে এবং এই সময় ঘটে প্রতিটি ঘড়ির কতবার করে বাজবে। দেখো এই গণিতটাও আমি করেছি। দেখো প্রথমে তোমরা করবে যে প্রথমে সমস্ত ঘন্টাগুলো এবং মিনিটগুলোকে একসঙ্গে মিনিটে কনভার্ট করে নেবে। দেখো 45 মিনিট করেছি, দেখো 45 মিনিট, কেননা সমস্ত ঘন্টা বা মিনিটকে একদম আমরা কী করেছি, মিনিটে কনভার্ট করে নিয়েছি। 1 ঘন্টা সমান কত হবে 60 মিনিট, আবার 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট সমান কত আছে 75 মিনিট, আবার 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট সমান কত হবে 90 মিনিট। এই 3টি মিনিটে 4টি মিনিটকে আমরা কি লসাগু করেছি। দেখো 4টি মিনিটকে লসাগু করলে কত বেরিয়েছে, দেখো আমাদের লসাগু করতে কত হয়েছে, লসাগু হয়েছে কত 900 মিনিট। 900 মিনিট মানে জানি আমরা 900কে 60 দিয়ে ভাগ করলে আমাদের 15 বেরোবে। 900কে 60 দিয়ে যদি ভাগ করি আমাদের কত ঘন্টা বেরোবে, 15 ঘন্টা। 900 6 × 6 600, কত নামবে 3 0 300, 6 6 5 30, অর্থাৎ 300, কত ঘন্টা 15 ঘন্টা। কত ঘন্টা বেরিয়েছে, 15 ঘন্টা বেরিয়েছে। এরপরে তোমরা কী করবে, এই যে 15 ঘন্টা, কিন্তু দেখো 15 ঘন্টা মানে কি, দুপুর 12টায় যদি বাজে, দুপুর 12টায় বাজার পরে, দুপুর 12টা কী আছে, দুপুর 12টায় বাজার পর আবার দেখো দেখতে পাচ্ছ না, দুপুর 12টা বাজার পর আবার কখন ঘন্টা 3 বাজবে, আবার পর ঘন্টা 4টি আবার রাত 3টের সময় বাজবে, কেননা 12টার সময় বাজে, 12টার পর 15 মিনিট 15 ঘন্টা, 12টার পর 15 ঘন্টা মানে কি রাত 3টে হবে না, রাত 3টে। দেখো দুপুর 12টার পর সেদিন রাত 3টে পর্যন্ত, অর্থাৎ মাঝের ডিস্টেন্স 15 ঘন্টা, আমাদের 15 ঘন্টার লসাগু বেরিয়েছিল, তো 3টের সময় বাজবে। আবার ওই সময়ের মধ্যে দেখো আমাদের ওই প্রথম ঘন্টা বাজবে কখন, 900 থেকে 900 সঙ্গে 45 ভাগ করলে কত হবে 20 বার বাজবে, অর্থাৎ রাত্রি 3টের মধ্যে প্রথম ঘন্টা বাজবে কতবার বাজবে 20 বার। আবার এই রাত 3টের মধ্যে, 12টা থেকে রাত 3টের মধ্যে দ্বিতীয় ঘন্টা বাজবে কতবার, 15 বার। 900কে 60 দিয়ে ভাগ করলে কত হবে 15 বার হবে। আবার তৃতীয় ঘন্টা বাজবে এই 900, অর্থাৎ এই 3টের মধ্যে, 12টা থেকে 3টের মধ্যে তৃতীয় ঘন্টা বাজবে 900 ভাজিত 75 সমান 12 বার। আর চতুর্থ ঘন্টা বাজবে সেই 3টের মধ্যে, 12টা থেকে 3টের মধ্যে 900 ভাজিত 90, কত হবে 10 বার, কেমন হয়ে গেছে। দেখো পরের প্রশ্ন, দেখো কী হয়েছে, পরের প্রশ্ন বলেছে সরল করো 0.28 গণিতক 0.28 আর 2 গণিতক এই সংখ্যাটাকে সরল করতে বলা হয়েছে। দেখো এই সরলটাকে আমি করেছি, দেখো এই সরলটাকে তোমরা কী করবে, যে একটা স্টেপে তোমরা গুণগুলো প্রথমে করে নেবে, তারপরে যোগ বিয়োগ পরে করবে। প্রথম স্টেপে আমরা কি সংখ্যাগুলোকে আমরা গুণ করব এবং পরের স্টেপে বিয়োগ এবং যোগ করব। এই সংখ্যা দুটোকে গুণ করলে কত হয়েছে 0.0784, আবার এই 3টি সংখ্যাকে গুণ করতে কত হয়েছে 0.0728 হয়েছে। আবার এই দুটি সংখ্যাকে গুণ করতে 0.13 গণিতক 0.13 গুণ করতে কত হয়েছে 0.0169।
হয়েছে। এই 3টি সংখ্যাকে পরস্পর যোগ বিয়োগ করবো। দেখো প্রথমে কী করেছি আমি, দেখো এখানে বিয়োগ করেছি প্রথমে সংখ্যা, অর্থাৎ এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা বাদ দিয়েছি, বাদ দিতে এই মানটা হয়েছে, আবার এই মানের সঙ্গে আবার কি যোগ করেছি, এই দুটো সংখ্যা যোগ করেছি, কত 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 হয়েছে 0.0225। আমাদের উত্তরটা হয়েছে 0.0225। চলো পরের প্রশ্ন কী বলেছে, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছে, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? চলো এই গণিতটা আমরা সমাধান করি। প্রথমে তোমরা লিখবে যে, এইভাবে লিখবে যে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। কী ছিল? ধানের দাম কুইন্টাল প্রতি ছিল, ধানের দাম কুইন্টাল প্রতি ছিল, আমি সংক্ষেপে লিখছি কিন্তু, কুইন্টাল প্রতি সমান কত হবে 1080 টাকা ছিল। কেমন? 1080 টাকা। তারপরে অতএব তোমরা দাও, অতএব 12 কুইন্টাল ধানের দাম কত হবে? তাহলে ধানের দাম এক্ষেত্রে কত হবে? তাহলে 1080 সঙ্গে 12 গুণ করবে, গুণিতক 12 কত হবে? সমান গুণ করো, 1080 সঙ্গে 12 গুণ করলে কত হবে? 12 96, 6 আর 9 আর 1 2 0, অর্থাৎ 12,960 টাকা। 12,960 টাকা। এরপরে লিখবে বর্ষাকালে সেই দাম কত পার্সেন্ট বেড়েছে? বর্ষাকালে সেই দাম 15% বেড়েছে। সুতরাং আমরা লিখব কি, যে বর্ষাকালে যেহেতু বর্ষাকালে সেই দাম 15%, কত পার্সেন্ট? 15% কিন্তু বৃদ্ধি পেয়েছে, 15% বৃদ্ধি পেয়েছে। অতএব আমরা লিখতে পারি, অতএব 1080 এর 15% মানে কত জানি? 1080 গুণিতক 15/100 সমান কত হবে? 1080 গুণিতক 15/100 কত হচ্ছে? 15% মানে 15/100। 0 0 কেটে দেব, কেমন? আবার 5 3 15, 5 2 10, 2 কাটবো, 5 কাটবো আর 4 কাটবো করবো, সমান 54 গুণিতক 3 সমান কত হবে? 100, 4 3 12, 2 হাতে 1, 5 3 15, 1 16, 162 টাকা। তো কত পার্সেন্ট হলো? কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? কতটা বৃদ্ধি পেয়েছে? 162। 162 বৃদ্ধি পেয়েছে। এবার তোমরা কী করবে? অতএব কী লিখবে? অতএব কুইন্টাল প্রতি নতুন ধান, কী লিখবে? কুইন্টাল প্রতি নতুন দাম কত হবে? দেখো তোমরা যোগ করবে, কত দিয়ে যোগ করবে? 1080 সঙ্গে এই 162 যোগ করবে। দেখো 1080 সঙ্গে যুক্ত 162 যোগ করো, কত হচ্ছে? 2 হচ্ছে, 8 14 4 হাতে 1 1 2 হচ্ছে, আর হচ্ছে গিয়ে 1, বুঝছে? এত টাকা। কেমন? এরপর তোমরা করবে কি, দেখো তাই 12 কুইন্টাল ধানের দাম বা বের করে নিতে পারবে। 12 কুইন্টাল ধানের দাম কত হবে? তাহলে 1242 টাকা যদি হয়, অতএব 12 কুইন্টাল ধানের দাম কত হবে? 12 কুইন্টাল ধানের দাম কত হবে? দেখো তোমরা কি করবে? 1242 সঙ্গে 1242 গুণিতক কত হবে? 1242 গুণিতক হবে 12 সঙ্গে কত হবে? 1242 সঙ্গে 12 যদি গুণ করো, 12 দিনে 24, 4 হাতে রইলা 2, 12 48, 49 0 হাতে রইলা 5, আর 12 দিনে 24, 25 26 27 28 29, 29 9 হাতে 2, তাহলে 12 দিনে 24 25 26, অর্থাৎ কত হয়েছে? 12 দুগুণে 24, 12 কে 12, 12 কে 12, 13 14, কত হবে? 14,904 টাকা। কত হচ্ছে? আমি ভালো করে লিখে দিচ্ছি, 14,904 টাকা। কেমন? তাহলে আবার তোমরা কি করবে? যে বর্ষাকালে সেই ধান বিক্রি করলে তার যে কত টাকা বেশি পেতেন, সেটা আমরা এবার বের করতে হবে। তাহলে অতএব দেবে, অতএব
তিনি বর্ষাকালে সেই ধান বিক্রি করলে কত টাকা পাবে? 14,900 ছিল সামথিং, 14,904 টাকা, 14,904 টাকা, 14,904 বিযুক্ত 12,960, বাদ 404 আর 60 4 আর 9 7 9 আর 14 13 13 থেকে 12 বাদ দিলে 1 অর্থাৎ 1,944 টাকা বেশি পেতেন। কেমন? এই হচ্ছে তোমাদের উত্তর। এই গণিতটা এবার ছিল, দেখো সম্পূর্ণ 12 কুইন্টাল ধান ছিল, 12 কুইন্টাল ধান ছিল, এখানে 12 কুইন্টাল ধানের সঙ্গে এই মানটা বেরিয়েছে। 12 কুইন্টাল যদি কুইন্টাল প্রতি, অর্থাৎ 1 কুইন্টালের দাম যদি 1,244 টাকা হয়, 1 কুইন্টাল দাম যদি 1,242 টাকা হয়, তাহলে 12 কুইন্টাল ধানের দাম কত হবে? 1242 গুণ 12 গুণ করতে হয়েছে 14,904 টাকা। তাহলে এবার কি আগে বিক্রি কত বেরিয়েছিল? 12,960 টাকা ছিল, বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? 1,944 টাকা বেশি পেতেন। কেমন? চলো, তাহলে এইগুলো তোমাদের দেখতে পাচ্ছি। এরপর আর 1 নম্বর মডেল স্কুলটা, আর আজকে আমি সম্পূর্ণ সমাধান করলাম 10 নম্বর মডেল স্কুলটা। চলো, আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের পরের ভিডিওতে।